সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা পদক প্রদান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। প্রশ্নকালের প্রথম 30 মিনিট যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে সকালে বাংলাদেশ চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্কুল পর্যায়ে প্রায় 2,18,28,693 জন শিক্ষার্থী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, গল্প বলা ও বিতর্ক প্রতিযোগিতা থেকে বাছাই করা সেরা শিক্ষার্থীদের হাতে বুধবার পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি পর্যায়ে 15টি ক্যাটাগরিতে 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতেও সম্মাননা তুলে দেওয়া হয়। লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো খুব গুরুত্বপূর্ণ। এজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেয়া এবং শিক্ষকদের সমস্যাগুলো নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, নৈতিকতা ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী। যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। এর আগে অনুষ্ঠানস্থল থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও এইচএসসি পরীক্ষা শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুর 1:30 রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে যাত্রা করেন। এদিকে আন্দোলনস্থলে জল কামান নিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। শিক্ষার্থীরা জানান, তাদের সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সড়কে যান চলাচল শুরু হয়। পরে লং মার্চ করে শিক্ষা ভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী তাদেরকে আলোচনায় ডাকলে এক পর্যায়ে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে, উনি এক্সামটা যাতে একটু স্থগিত রাখে। ঠিক আছে, বলছে যে 2 বছর আগে কোশ্চেন হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক কথা না। 2 বছর আগে কোশ্চেন হয়ে যাওয়া। উনি আমাদেরকে পোল্ট্রি মুরগি বলে সম্বোধন করেছেন। যারা যে আন্দোলনে ছিল রাত্রে, তারা তো পড়তেও পারে নাই, তারাও তো এসে এক্সাম দেওয়া লাগছে, তারাও এক্সাম দিছে, এদের তো পড়ারও সময় পায় না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।
দুপুরে মহানগরীর তালাইমারি মোড়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এদিকে পটুয়াখালী শহরের সিঙ্গারা পয়েন্ট মোড়ে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পিরোজপুর ও ভোলা সহ বিভিন্ন জেলায়ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর মধ্যে গভীর সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে হাজার হাজার ট্রলার। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে। পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। লঘুচাপের প্রভাবে আজকাল তেমন বৃষ্টি হবে না, এর প্রভাবে হালকা থেকে পরশুদিন থেকে হয়তো আপনার বিশেষ করে চট্টগ্রাম ডিভিশন মেনলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। ওইসব জায়গাতে আপনার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে সাথে আপনার কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এটা সিলেট, ময়মনসিংহ, রংপুর 16-17 দিকে হয়তো আপনার রংপুর, তারপরে হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা তার আগে আমরা হেভি রেইন ওয়ার্নিং আমরা দিয়ে দেব। জুলাই গণ অভ্যুত্থানে 1400 নিহতের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা থেকে প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানের রূপ নেয়। 2024 সালের ওই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে অন্তত 1400 নিহত এবং 25,000-এর বেশি আহত হওয়ার তথ্য দেয় সংস্থাটি। গণ অভ্যুত্থানে নিহত অনেকের গণকবর রয়েছে ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় তিনি চলমান বিচার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিতে চাই যে এই গণহত্যার সাথে যারা জড়িত, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্র জড়িত থাকুক, এবং যারা এই এর মধ্যে তারা যদি মনে করে থাকে যে তারা পার পেয়ে গেছেন, তারা বোকার আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। জাতিসংঘের প্রতিবেদনে নিহতের যে সংখ্যা দেওয়া হয়েছে তা আরও বাড়তে পারে বলে জানান তিনি। জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং সেগুলি বা জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান চিফ প্রসিকিউটর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং হরমুজ প্রণালীর আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছে তেহরানের বিভিন্ন গণমাধ্যম। এতে দেশটির দক্ষিণাঞ্চলে 7 ইরানি সৈন্য নিহত হয়েছেন। সাম্প্রতিক মার্কিন হামলায় 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। ইরানের বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থান করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় মার্কিন অস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে IRGC। পাশাপাশি জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন F-18 যুদ্ধ বিমানের ওপরও হামলা করা হয়েছে। টানা 2 দশকেরও বেশি সময় পর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।
আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাক ছাড়বে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন জাইদি। তিনি বলেন, 30 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক ছেড়ে যাবে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে থাকবে। একই সময় মার্কিন কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন সেনা প্রত্যাহারের পর রাষ্ট্রের বাইরে কোনো গোষ্ঠীকে অস্ত্র বহনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান ইরাকি প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে 2003 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া 23 বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ও ইরাকি কর্মকর্তারা। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড। আটলান্টায় ম্যাচ শুরু হবে রাত 1টায়। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেওয়া দুই দল এখন আরেকটি ঐতিহাসিক সংঘর্ষের অপেক্ষায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল দ্বৈরথ মানেই মাঠের লড়াইয়ের সঙ্গে ইতিহাস আর উত্তেজনার মিশেল। বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। লিওনেল মেসি ও হ্যারি কেনের দ্বৈরথ ঘিরে সমর্থকদের আগ্রহ আকাশচুম্বী। তৃতীয় স্থান নির্ধারণী একপাশে সরিয়ে রাখলে বিশ্বকাপে ম্যাচ বাকি দুটি, দল টিকে আছে তিনটি। এই তিন দলের একটি আর্জেন্টিনা। 2022 সালের চ্যাম্পিয়নরা এবার যদি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে নাও পারে, তবু এ পর্যন্ত আশাকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে সেমিফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলা অনেক সমর্থকের মন ভরাতে পারেনি। তারা মনে করছেন আর্জেন্টিনা মাঠের সেরাটা দিতে পারছে না। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে খারাপ খেলার ধারণা উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, মানুষ যেমনটা মনে করছে তার চেয়ে ভালো খেলছে তার দল। আর্জেন্টিনার সর্বশেষ 4 বিশ্বকাপের মধ্যে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে। এর মধ্যে ট্রফি এসেছে 2022 সালে। প্রতিপক্ষের দুই তারকা হ্যারি কেন ও জুড বেলিংহামের প্রশংসা করলেও তাদের থামানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন স্কালোনি। সেই সাথে সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ। এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে তা আমাদের সত্যি অবাক করে। বাংলাদেশের অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে, এটি অসাধারণ ও খুবই সুন্দর একটি বিষয়। আশা করি এবারও আমরা তাদের খুব ভালো কিছু উপহার দিতে পারবো। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে খুব হাড্ডাহাড্ডি মনে করছে অপটা সুপার কম্পিউটার। তবে হিসাবের দিক থেকে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে রয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত 14 বার দেখা হয়েছে তাদের। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে 6 বার আর আর্জেন্টিনা 2 বার। 6টি ম্যাচ ড্র হয়েছে। 2026 আসরের আগে ইংল্যান্ড 3 বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, কাপ জিতেছে 1 বার। এবার তারা আরেকটি ফাইনালে স্বপ্ন নিয়ে মাঠে নামছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে ফ্রান্সের জয়রথ থামিয়ে দিল স্পেন। একই সাথে বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল স্প্যানিশরা। প্রথম সেমিফাইনালে গত আসরের রানার্স আপদের 2-0 গোলে হারিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। ডালাসে ফাইনাল নিশ্চিতের লড়াই, মুখোমুখি দুই ইউরোপিয়ান জায়ান্ট স্পেন ও ফ্রান্স। যদিও শুরু থেকেই দাপট ছিল স্পেনের। 20 মিনিটের মাথায় ফ্রান্সের বক্সের ভিতর ইয়ামাল ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি মিকেল ওয়াইয়ারজাবাল। A glimpse, just a glimpse of the World Cup final. And France now have it to do. কিছুক্ষণ পর ফ্রান্সের দুশ্চিন্তা আরো বাড়ে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি ফরাসিদের। It's happening for Spain. Look at those wild eyes. বিরতির পর বেশ কয়েকটা পরিবর্তন এনেও ভাগ্য বদলাতে পারেনি দিদিয়ের দেশম।
58 মিনিটে আরও একটি গোল হজম করে বিপদ বাড়ায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা ফ্রান্স। গোল করেন পেদ্রো পোরো। 68 মিনিটে দুর্দান্ত এক গোল করেন লামিনে ইয়ামাল। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে এই ধাক্কায় বেঁচে যায় ফ্রান্স। এরপরেও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। স্পেনের জমাট রক্ষণের দৃঢ়তায় সফল হয়নি তাদের কোনো প্রচেষ্টা। অতিরিক্ত 7 মিনিট পেয়ে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে স্পেনের খেলোয়াড়রা। 2010 সালের পর আরও একটি শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছে গেল স্পেন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। সন্ধ্যার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী, প্রাথমিক শিক্ষা পদক প্রদান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায় এবং আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।